পর্ব ৩৯। তীব্র খচখচ আর গা চুলকানিতে ঘাড় ঘুমটা হালকা হতে শুরু করলো মায়ার। ঘুমের মধ্যে শরীর জ্বালা পোড়ার অনুভূতি হতে কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো তাতে। ঘাড় ঘুমের রেশ কাটাতে না পেরে পাশে ফিরে শুতে চাইলে বুঝলো কোথাও একটা ঢুকে পড়েছে। ধীরে ধীরে শরীরের অদ্ভুত কিছুর উপস্থিতি পড়লো ঘুমের মাঝেই, যেটা শরীরের জায়গায় জায়গায় চুলকানির রেশ বৃদ্ধি করছে। বিশেষ করে নাকে, মুখে, কাঁধে চুলকানির রেশ অনেকটাই ঠাহর করে গাঢ় ঘুমটা ধীরেই হালকা হতে লাগলো মায়ার। বিরক্তি প্রকাশ করে ঘুম ঘুম চোখ টেনে খুলতে গিয়ে পলক ঝাপটে মুহূর্তেই চোখ খিচে বন্ধ করে নিল চোখে কিছু লাগাতে। অলস ভঙ্গিতে আবারও মায়া একইভাবে চোখ খুলতে গিয়ে নিজের অবস্থান পেল অন্ধকার কিছুর ভিতর। কোথায় আছে সেটার ধারণা তৎক্ষণাৎ করতে পারল না। মায়া ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত হতে বেশ কয়েক সেকেন্ড সময় ব্যয় হলো নিজের অবস্থান নিয়ে। তখনও থম মেরে শুয়ে রইল নিষ্ক্রিয় মস্তিষ্কে। অন্ধকার জগতে শুয়ে থেকে অলস ভঙ্গিতে তাকিয়ে রইল অল্প আলোয় উকি দেওয়া সেই সূর্যের রশ্মির দিকে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মায়া যখন অলস ভঙ্গিতে উঠে বসতে চাইল, নিজের শরীরে তীব্র চুলকানি অনুভব হতেই, কিন্তু উঠে বসতে গিয়ে যখন নিচের দিকে ডেবে যাচ্ছিল শরীর, তখনই মায়ার মস্তিষ্ক ভয়ে তরাক করে জেগে উঠল আশপাশটা নিয়ে। মায়ার তো মায়া নড়াচড়া বন্ধ করে সতর্ক হলো। ঘুমের রেশ কাটিয়ে খোলা চোখে আশপাশটা তাকাতেই বুঝলো মায়া কোনো মচমচে পাতা স্তূপে ঢুকে আছে। সাত সকালে মায়ের গায়ে পাতার বিষয়টা বুঝলো না। রাতের কথাও তেমন মনে পড়ছে না। শুধু ভয়ার্থ ভঙ্গিতে নিজের শরীর থেকে পাতার স্তূপ সরাতে সরাতে কানে বাজলো মানুষের তীব্র কোলাহল আর মাথার উপর কিসের যেন গমগমে শব্দ। মায়া তৎক্ষণাৎ ধরতে পারলো না এত শব্দগুলো কিসের। ভয়ার্থ মায়া শুধু আতঙ্কিত হলো নিজেকে নিয়ে। মায়ের মনে হলো সে রাতে নিজে বিছানায় শুয়েছিল, কিন্তু সকালে উঠে নিজেকে কোনো এক পাতায় ঘেরা বিছানায় পাওয়াটা চারটিখানিক কথা নয়। মায়ের ধারণা ওকে কোনো দুষ্ট বা বজ্জাত জিনের দল উঠিয়ে নিয়ে এসেছে নিজের আস্তানায়। সেজন্য মায়া এই জঙ্গলে পড়ে। আচ্ছা, মায়ের সাথে তো জুইও রাতে ঘুমিয়েছিল। ওকে কি ধরে এনেছে দুষ্ট জিনের দল, নাকি মায়াকে একাই আনলো? আতঙ্কিত মায়া নিজের গায়ের পাতা স্তূপ সরাতে সরাতে যতই সরাতে ততই নিচের গহীনে প্রবেশ করতে লাগলো। মায়ের শত চেষ্টাতেও আরো ডেবেই যাচ্ছিল নিচের দিকে, যার ফলে মায়া পুরো শরীর হারিয়ে গেল শুকনো পাতার নিচে। শুধু অল্প মাথা বের করে থাকলো খোলা আকাশের দিকে তাকিয়ে। মায়া ছটফটের মধ্যে দেখলো মাথার উপর আকাশে বেশ কিছু হেলিকপ্টারের উপস্থিতি। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো নিজের অবস্থানে অপরিচিত এক জঙ্গলে দেখে। মায়া আশপাশটা আতঙ্কিত চোখে ঘুরে তাকাতে তাকাতে রাতের ঘটনাগুলো মনে করতেই অস্থির উত্তেজিত মনে আশেপাশে রাফাকে খুঁজলো। রাতে দুজন একই সাথে পাহাড় থেকে লাফ দিয়েছিল। মায়া যদি বেঁচে থাকে তাহলে রাফারও তো বেঁচে থাকার কথা, আশেপাশে কোথাও একটা থাকার কথা। ডুবন্ত পানিতে ডুবে মানুষ যেমন অল্প মুখ বের করে মাথা ভাসিয়ে রাখে, ঠিক তেমনি মায়াও ও রাফার অবস্থান পেয়ে গেল মচমচে পাতার মধ্যে। রাফার হাতে হাতে আঁকড়ে পাতার উপর সাঁতার কাটতে মতো টানতে লাগলো উপরে তুলতে চেয়ে, কিন্তু রাফা মায়ার হাত যত টানছে ততই যেন পাতার ভিতর ডুবে যাচ্ছে ঠাঁই না পেয়ে। মায়া বুঝলো এভাবে ওরা এই খাত থেকে উঠতে পারবে না, বরং আরো গহীন ডুবে গেলে ওঠা মুশকিল হবে দুজনের। মায়া রাফার হাত আঁকড়ে স্থির হতে হতে রাফাকে ডাকলো উঁচু গলায়। অল্প সময়ের ব্যবধানে রাফারও হুঁশ ফিরল মায়ের মতন করে। এত উপর থেকে দুই বান্ধবী বেঁচে আছে সেই খুশিতে আত্মহারা হয়ে রাফা পাতার উপর দিয়ে মায়াকে চাপটে জড়িয়ে ধরলো। মায়া তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলো আতঙ্কে, এই এই খবিস মাইয়া সারাবারে, পাহাড় থেকে পইরা না মরলেও এখন নিশ্চিত মরবো তোর কারণে। ভালোবাসা পরে দেখাস, আগে নিজের জান বাঁচায় লই স্যার। মায়ের আতঙ্কিত কথায় রাফা তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে দিতেই বুঝলো সত্যি সত্যি ওরা যত নড়াচড়া করছে ততই যেন পাতালের ভিতর ডুবে যাচ্ছে। মায়া রাফা দুজনে আশেপাশে তাকালো। উপরে উঠতেছে, কিন্তু উপরে ওঠার মতো কোথাও কোনো রাস্তা খুঁজে না পেয়ে বুঝলো ওরা হয়তো বিশাল কোনো খাদে পড়েছিল রাতে। সেই খাদ কতটা গহীন জানা নেই, তবে পানিবিহীন শুকনো খাদে পাহাড়ি গাছের পাতা পরে জমে জমে সমতল ভূমির মতো হয়ে আছে। হুট করে দেখে বোঝার উপায় নেই কোনো এক ভয়ঙ্কর খাত হবে। অথচ ভাগ্য করে এই আশেপাশে হাতড়িয়ে রাফাকে খুঁজলো নিজের অস্থির গলায় ডেকে। অথচ ভাগ্য করে ওরা বেঁচে গেল। জীবন বাঁচাতে চেয়ে নাড়াচাড়া করলো। ভাসমান পাতার উপর স্থির থাকার চেষ্টা করতেই রাফা আতঙ্কিত মুখে মায়াকে ডেকে বলল, মায়া
আমরা এখান থেকে বের হবো কিভাবে? চারপাশে এত পাতা দেখে মনে হচ্ছে আমরা বড়সড় কোনো পাতার খাদে পড়েছি। এখন উঠবো কিভাবে? রাফার মতো মায়া নিজেও আতঙ্কিত নিজেদের অবস্থান নিয়ে। এই খাত থেকে বেঁচে উঠবে কিভাবে জানা নেই, কিন্তু এর মাঝেই রাফার কথায় মায়া বিরক্তি হয়ে বলল, কিভাবে উঠবো আবার? এই যে দেখ, তোর মাথার উপর আমার জামাইয়ের হেলিকপ্টার ঘুরে, দেখেছিস? এই হেলিকপ্টার জোরে আমি একা উঠবো আর তোকে পাতার ভেতর কবর দিয়ে যাব। রাতে চিল্লাচিল্লি করছিলি না, মায়া আমি মরতে চাই না, বাঁচতে চাই। তুই এখন বেঁচে থাক এই পাতার সাথে, আমাকে বলছিস কেন? মায়া হেলিকপ্টারের কথাটা এমনি বলেছিল রাফাকে রেগে। মায়া ঘুণাক্ষরেও ধারণা ছিল না সত্যি সত্যি হৃদ হেলিকপ্টার নিয়ে ওর সন্ধানে ঘুরে বেড়াবে পাহাড়ের বুকে, বা মায়ার মাথার উপর ঘুরতে থাকা হেলিকপ্টারটা সত্যি ওর জামাইয়ের হবে। মায়া হেলিয়ে কথাগুলো সত্যি হয়ে দাঁড়ালো। মায়াদের মাথার উপর ঘুরতে থাকা এক হেলিকপ্টার চোখে পড়লো খাদের অতলে থাকা মায়া আর রাফার অল্প মুখটা নড়াচড়া আর সন্দেহের বসে। তৎক্ষণাৎ হেলিকপ্টার ঘুরে গেল মায়াদের দিকে। রাফা তখন মায়ের কথায় বোকা হয়ে মায়ের দিকে এগিয়ে এসে শরীর ঘষতে চেয়ে বলল, মায়া শুন না, আমার কাছে একটা বুদ্ধি আছে এই খাত থেকে বের হওয়ার। রাগান্বিত মায়া আরো রেগে গেল রাফের শরীর গাছা দেখে। এই শরীর নিয়ে ঠাঁই পাচ্ছে না পাতার উপর কোথাও, তার উপর আবার শরীরে প্রচুর জ্বালা পোড়া আর চুলকাচ্ছে তীব্রভাবে। এমন অবস্থায় রাফার শরীর গাছা মানে শরীরে জ্বালা পোড়া আরো বাড়িয়ে দেওয়া। মায়া পুনরায় রাফার উপর খেপে গিয়ে বলল, এই শর্মাইয়া, একদম ঘেঁষাঘেঁষি করবি না। এমনি পাহাড়ি পাতার জ্বালায় শরীর চুলকাচ্ছে, এখন আবার তোর ঘেঁষাঘেঁষিতে শরীরে আগুন লাগছে। রাফা তুই সর, দূরে যা। মায়ের কথায় রাফার নিজের শরীর তৎক্ষণাৎ জ্বালাপোড়া আর তীব্র চলকানি অনুভব করতেই মায়ের কথায় তাল মিলিয়ে বলে উঠল, আরে তাই তো, আমার শরীর তো চুলকাচ্ছে। কেন মায়া? এমন একটা পরিস্থিতিতে রাফার এমন কথাটা বড্ড বেমানান লাগলো মায়ের কাছে। ওরা পাহাড়ি পাতার খাদে ডুবে আছে রাত থেকে। এসব পাতার ভিতর অবশ্যই বিষাক্ত পোকামাকড় থেকে শুরু করে বিষাক্ত সাপের বসবাস রয়েছে। আল্লাহ সহায় বলে এখন পর্যন্ত এসব পাতার ভিতর থেকে কোনো বিষধর সাপ বের হয়ে আসেনি, ওদের কামড়ায়নি। কিন্তু তাই বলে আর কতক্ষণ এসব পাতার ভিতর থেকে থাকবে ওরা? আল্লাহ না করুক পাহাড়ি কোনো বিষধর সাপের তাড়নায় পড়লে দুজনেই যাবে দুই সবল, আর দুজনের গা চুলকাচ্ছে। এইসব পাতায় থাকা বিষাক্ত পোকামাকড় উঠেছে ওদের গায়ে, সেজন্য শরীর জ্বালা পোড়ার তীব্র চুলকানি হচ্ছে। মায়া রাফার কথায় তেরাগ উত্তর দিতে দিতে বলল, তোর শরীরে আমি রাতে চুলকানির পাউডার মেরেছিলাম, মনে নেই? সেজন্য তোর শরীর এখন জ্বালা পোড়া করছে, বুঝছিস? তুই মায়ের কথা শেষ করার আগেই দেখলো চোখের সামনে অল্প দূরত্বে একটা হেলিকপ্টার তীব্র গমগমে শব্দ তুলে নামতে। সেখান থেকে ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড দৌড়ে আসলো মায়াদের উদ্দেশ্যে। সত্যি সত্যি মায়াদের খুঁজে পাওয়া তৎক্ষণাৎ খবর পাঠালো একজন বডিগার্ড হৃদের কাছে। হৃদ তখন আকাশের বুকে উড়ে বেড়াচ্ছিল মায়াদের খুঁজে। খবর পেতে হৃদের হেলিকপ্টারটি ঘুরে গেল মায়াদের উদ্দেশ্যে। ততক্ষণে এগিয়ে আসা ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড সাহায্য করলো মায়াদেরকে উপরে তুলতে। দড়ি ফেলে দুজনকে টেনে তুলতেই মায়া রাফা মাটির উপরে শুয়ে পড়লো শরীরের তীব্র ব্যথায় আছড়ে পড়ে। কয়েক সেকেন্ড সময় নিয়ে দুজনে উঠে বসলো আহত দুর্বল শরীরে। নিজেদের শরীরের দিকে তাকাতে দুজনে ভূত দেখার মতো আটকে উঠে একে অপরের দিকে তাকিয়ে আবারও শরীরের দিকে তাকালো ঘুরে। পুরো শরীরে জায়গায় জায়গায় কাটা ছেঁড়া দাগ, হাতে পাহাড়ের উঁচু নিচু রাস্তায় দৌড়ে শরীরের জায়গায় জায়গায় কেটেছে, পাহাড়ের ছোট বড় গাছে লেগেছে। অসংখ্যবার তো দুজন পাহাড়ের পথে দৌড়াতে গিয়ে পড়েছিল রাতে। মায়া নিজের শরীর দেখে হাজারি করে উঠল। গায়ের সাদা কলেজ ড্রেসটাও শেষ, পাহাড়ি লাল মাটিতে লাল লাল হয়ে আছে, সেই সাথে বেশ কয়েক জায়গায় গাছের ডালে ডাল ছিঁড়েও গেছে। মায়ের হিজাব খুঁয়ে পড়েছে কে জানে, গায়ের ক্রসিং বেল্টটাও পায়ের ক্ষতস্থানে বাঁধা। মায়ার নতুন কলেজ ড্রেসটা ছিল এটা, মাত্রই কয়েকদিন আগে বানিয়েছিল। আজ রাফার জন্য ড্রেসটা শেষ। মায়ের দুর্বল শরীরে উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজের গায়ের ড্রেসটার দিকে তাকিয়ে রাফাকে উদ্দেশ্য করে মেজাজ দেখিয়ে বলল, তুই আমার সাবান কিনা দিবি রাফা? দেখ, তোর জন্য আমার নতুন ড্রেসটার ইজ্জত শেষ। তুই শুধু সাবান না, তুই আমার ড্রেস ধুয়েও দিবি, তারপর ছেঁড়া জায়গাগুলো সেলাই পর্যন্ত কইরা দিবি, নয়তো তোর খবর আছে, দেখিস। রাফা মায়ের গায়ের ড্রেসটা দিকে তাকালো। সত্যি সত্যি ড্রেসটা ছিঁড়ে গেছে। রাফা মায়াকে শুধিয়ে কিছু বলবে তার আগে ক্যাপ্টেনের হাতে দুটো পানির বোতল মায়া আর রাফার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আপনারা ঠিক আছেন মিস? নিন একটু পানি খান দুজন।
রাফা মায়া দুজনে নিজের উপর দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে দেখলো ক্যাপ্টেন পানির বোতল হাতে নিয়ে মায়াদের দিকে বাড়িয়ে দাঁড়িয়ে আছে। মায়া হাতের ড্রেসটা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। বডিগার্ডগুলো মায়া কেমন কেমন চেনা চেনা লাগলো, কিন্তু ক্যাপ্টেনকে অপরিচিতই লাগলো। মায়া আমতা আমতা করে পানিটা হাতে নিল। কে বা কারা হবে মানুষ কে জানে, মায়া তো তাদের চেনেই না। আর এই মানুষগুলো যদি সাহায্যের নাম করে পুনরায় মায়াদের ক্ষতি করতে চায়, তাহলে আর লড়াই করার মতো এনার্জি মায়ের শরীরে অবশিষ্ট নেই। মায়ের সতর্কতা অবলম্বন করে পানির বোতল হাতে নিয়ে বয়ার্ত মুখে আমতা আমতা করে জানতে চাইল, আপনারা কারা? ক্যাপ্টেন অতি ভদ্রতা বজায় রেখে আন্তরিকতা ব্যস্ত মায়ের কথার উত্তর দিতে দিতে বলল, আমরা রিদ খানের লোক ম্যাডাম, আপনার খোঁজে পুরো পাহাড় অভিযান চলছে। রিদ খান আপনার। ক্যাপ্টেনের বাকি কথা শেষ হওয়ার আগেই মায়ের উপর দেখা গেল পরপর দুটি হেলিকপ্টারের উপস্থিতি। মায়া হৃদের নামটা শুনে মুহূর্তে মনে পড়ল রাতে কল করেছিল হৃদ মায়াকে। নিশ্চয় মায়াকে খুঁজতে ওর স্বামী আসবে, এটাই স্বাভাবিক। ইস, মায়া নিজের আতঙ্কে কিভাবে বলে গেল নিজের স্বামীর কথা। রাতে যে আবেগ টেলে স্বামীকে ফোন করেছিল, এখন ততটাই মারাত্মকভাবে ওকে খুঁজছে হয়তো। ইস, মায়া তো রাতে মরলই না, উল্টো নিজের জন্য বিপদ বাড়ালো স্বামীকে কলটা করে। ওর স্বামী যে মানুষ, মায়াকে সামনে পেলে আস্ত রাখবে না এবার। এই লোক তো জীবনেও কোনো কিছু বলে না, কড়াই কড়াই হিসাব করবে মায়ের থেকে সবকিছু। মায়া না বলে ট্যুরে আসাটা তো মারাত্মক পাপ ছিল। ইস, মায়া শেষ, জীবনটা তছনছ হয়ে যাবে যদি একবার পাষাণ জামাইয়ের হাতে ধরা পড়ে। তো জঙ্গি ছেলেদের হাতে থেকে বাঁচলো, পাহাড়ে এত উঁচু থেকে লাফ দিয়েও মায়া মরল না, কিন্তু জামাইয়ের হাতে ধরা পড়ার ভয়ে আর আতঙ্কে মায়ার এবার মারা যাবে নিশ্চিত। আল্লাহ জানে ফ্রিতে কয়টা থাপ্পড় পড়ে গেলে। মায়া যতগুলো অপরাধ করেছে, এতে শুধু থাপ্পড়ই নয়, আরো ভয়ঙ্কর কিছু ওর কপালে আছে। কতদিন মায়া রিতকে ইগনোর করলো, যোগাযোগ বন্ধ রাখলো, মিথ্যা বলে এঙ্গেজড হলো অন্য কারোর সাথে, তারপরও আবার না করা সত্ত্বেও অবাধ্য হয়ে ট্যুরে এসে নিজের বিপদ বাড়ালো। আল্লাহ, এত অপরাধ মায়া এখন কি করলো? আতঙ্কে মায়ের মাথা ঘুরে চক্কর কাটলো, চোখে ঝলমল করলো নিজের অপরাধের হিসাবটাগুলো। আচ্ছা, মায়া নিজের স্বামীর হাত থেকে বাঁচতে বেহুশ হওয়ার নাটক করলে কেমন হবে? দরকার হলে আগামী 7 দিন মায়া বেহুশ হয়ে পড়ে থাকবে হসপিটালে, তারপরে চোখ খুলবে না। যেদিন বুঝবে পরিবেশ ঠান্ডা হয়েছে, সেদিনই না হয় চোখ খুলে দুনিয়াটা দেখবে, ততদিন না হয় ও বেহুশই থাকলো। আতঙ্কিত মায়া কি করবে তখনও বুঝতে না পেরে তৎক্ষণাৎ মাথার উপর তাকালো। অল্প দূরত্বে উড়তে থাকা হেলিকপ্টারগুলোকে মাটিতে নামতে দেখে মায়ের কলিজা লাফিয়ে উঠল ভয়ে। রিত পারে না হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে মায়াকে সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। অস্থির উত্তেজিত রিত হেলিকপ্টারে নামার আগে সেখান থেকে লাফিয়ে পড়ল। রিতকে হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে দেখে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ রাফার হাত ধরে পালানোর চেষ্টা করলো। রিতকে মায়াদের উদ্দেশ্যে দৌড়াতে দেখে মায়া আতঙ্কিত মুখে চেঁচিয়ে উঠে বলল, রাফারে, আমি শেষ, এতক্ষণ না মরলেও এবার নিশ্চিত মরবো, দ্রুত পালা রাফা। বলতে বলতে মায়া রাফার হাত চেপে উল্টা পথে দৌড়ালো হৃদের হাত থেকে বাঁচতে। উপস্থিত 2 জন বডিগার্ড সহ ক্যাপ্টেন 3 জনই বোকার মতন থতমত খেয়ে গেল মায়া হৃদের বয়ে দৌড়াতে দেখে। যে হৃদ খান রাত থেকে পাগলের মতো অবিরাম বউকে খুঁজে বেড়াচ্ছে, সেই বউ হৃদ খানকে ভয় পাচ্ছে কেন সেটা বুঝলো না ক্যাপ্টেন। মায়াকে হৃদের বয়ে পালাতে দেখে হৃদ মেজাজ হারিয়ে চেঁচালো তৎক্ষণাৎ। মায়াকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, হৃদ দাঁড়া, আমি ধরতে পারলে তোর খবর আছে। হৃদের প্রতিটা চিৎকারে মায়ের কলিজা পর্যন্ত নড়ল ভয়ে আতঙ্কে। হৃদ যত যাচ্ছে মায়া ততই দৌড়াচ্ছে ভয়ে। মায়ের সঙ্গে পাল্লা দিয়ে রাফা আর দৌড়ে পারল না, কারণ শরীর ভেঙে আসছে আঘাতে আঘাতে ব্যথায়। এত কিছু ঘটে যাওয়ার পর পুনরায় নতুন করে দৌড়ানোর মতো শক্তি দুজনের শরীরে নেই। মায়ের নিজেও এই অবস্থায় দৌড়ানোর সাহস পেত না, কিন্তু হৃদের বয়ে শরীরের ব্যথা বলে শুধু আতঙ্কে দৌড়াতে লাগলো। রাফাকে থেমে যেতে দেখে মায়া পুনরায় রাফার হাত চেপে দৌড়াতে চাইলে রাফার দুর্বলতায় হাঁপাতে হাঁপাতে নাচুক হয়ে বলল, আমরা দৌড়াচ্ছি কেন মায়া? কার বয়ে? এখানে সবাই তো আমাদের উপকার করতে এসেছে, হৃদ খানকে তো আমরা চিনি, তাহলে আমরা আবার দৌড়াচ্ছি কেন? আতঙ্কিত মায়া রাফার পেছনে হৃদের দৌড় আসা দেখে রাফার কথা শেষ করার আগেই বলল, তোর না দৌড়ালে চলবে, তোকে কেউ কিচ্ছু করবে না, কিন্তু আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না, গেলাম আমি। বলতে বলতে মায়া পুনরায় দৌড়ালো রাফাকে ফেলে। ততক্ষণে হৃদ মায়ের অনেকটাই কাছে। একজন তাগড়া বলিষ্ঠবান মানুষের দৌড়ের সঙ্গে পাল্লা দিয়ে অবশ্যই একজন কিশোরী মেয়ে পারবে না কখনো। হলোও তাই। চোখের পলকে কয়েক সেকেন্ডের ব্যবধানে মায়ের পা শূন্যে উঠে গেল। মায়ের ছোট্ট দেহ বন্দী হলো হৃদের বাহুতে। পেছন থেকে মায়াকে আঁকড়ে শূন্য তুলতেই হৃদ নিজের ব্যালেন্স হারিয়ে ঘুরে গেল মায়াকে নিয়ে। খেয়ে হারিয়ে পড়তে নিলেই মায়াকে নিয়ে মাটিতে বসে গেল।
ঝাপটে ধরে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো হৃদের ভয়ে। নিজের পিঠ হৃদের বুকে ঠেকে যেতেই ভয়ার্ত মায়া আতঙ্কিত গলায় চেঁচিয়ে হৃদের কাছে ক্ষমা চাইলো অনবরত। আমাকে মাফ করে দিন প্লিজ, আমি আর জীবনেও আপনার অবাধ্য হব না, এটাই শেষবার, প্লিজ প্লিজ মাফ চাই, আল্লাহ গো। হৃদের ভয়ে রীতিমতো মায়া থরথর করে কাঁপছে অস্থির উত্তেজনায়, কিন্তু আতঙ্কিত মায়ার পিছনে ঝাপটে জড়িয়ে থাকা হৃদের মনোভাব ছিল ভিন্ন। বউকে হারিয়ে কতটা টানাপোড়ায় দহনে কেটে গেছে হৃদের বিগত সময়গুলো, সেটা শুধু রীতি জানে। মায়া যদি জানতো তাহলে এই মুহূর্তে হৃদকে নয়, হৃদের ভয়কে নয়, বরং অন্য কিছু করত। ঝাপটে জড়িয়ে হৃদের অশান্ত বুকে শান্ত করত। কিন্তু মায়া হৃদের শত পাগলামো সম্পর্কে অবগত ছিল না, যার জন্য হৃদকে এই মুহূর্তে ভয় পাওয়া ছাড়া অন্য কিছুই মায়ের মাথায় ছিল না। ঘায়াল হৃদ মায়াকে জড়িয়ে ধরতেই চুপ করে গেল। হৃদের ভয়ঙ্কর নিশ্চুপতা বর্ণনা করছে তার রূহ ফিরে পেয়েছে মায়াকে পেয়ে। গোটা রাত থেকে এই পর্যন্ত হৃদ হারানো তীব্র দহনে পড়ছিল। এতক্ষণ মায়াকে সামনে পেয়ে হৃদের আটকে আসা শ্বাসটা যেন ধীরে চলছে থেমে থেমে। হৃদ মায়াকে পেছন ধরে জাপটে ধরিয়ে সে অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকলো মাটিতে। নিজের বলিষ্ঠ দেহে মায়াকে বন্দি করতে করতে মুখ টপালো মায়ের কাঁধে। মায়ের শরীর তখনও ঠকঠক করে কাঁপছিল হৃদের ভয়ে। আতঙ্কিত মায়া আরও অনুভব করলো একই ভঙ্গিতে হৃদের শক্তপোক্ত দেহটাও কাঁপছিল মায়াকে জড়িয়ে ধরা অবস্থায়। মায়া বুঝলো না হৃদের অস্থিরতা, উত্তেজনা আর ভয়ঙ্কর শরীর কম্পনের বিষয়টা, বোঝার কথাও না। মায়া দেখেনি হৃদের শত পাগলামগুলো মায়াকে হারিয়ে। মায়া শুধু মনে হচ্ছে মায়া ভীষণ অন্যায় করেছে, আর এজন্য হৃদকে ভয়ঙ্কর শাস্তি দিতে পারে। মায়া হৃদের শাস্তি থেকে বাঁচতে পুনরায় একই আতঙ্কিত অস্থির গলায় হৃদকে মিথ্যা বলে বলল, আমাকে মারবেন না কেমন, আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি, আমি ট্যুরেও আসতে চাইনি, আমার আব্বু বলেছিল জুয়ের সাথে আসতে, সেজন্য এসেছি, সত্যি বলছি। নিশ্চয় হৃদ তখনও একইভাবে মায়ের কাঁধে কপাল ঠেকিয়ে মায়াকে ঝাপটে জড়িয়ে ধরে বসে রইল। হৃদের নিশ্চবতা আর ধীরে ধীরে নিঃশ্বাসের গতি বলছে সে কতটা ক্লান্ত। মায়া হৃদের মুখটা দেখতে পারল না, তবে মায়ের মনে হলো হৃদ হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মায়ের কাঁধে। আচ্ছা, তো অল্প সেকেন্ডের মাঝে কেউ ঘুমাতে পারে নাকি? মায়া জানে হৃদ ঘুমায়নি, কিন্তু কিসের জন্য এত ক্লান্তিতে আছেন উনি? মানুষটা কি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত ছিল এতক্ষণ? মায়াকে নিয়ে টেনশনে ছিল তাহলে? হ্যাঁ, মায়াকে নিয়ে টেনশন থাকতেই পারে, মায়া তো নিখোঁজ ছিল এতটা সময়। মায়াকে নিয়ে চিন্তিত থাকলে তাহলে নিশ্চয়ই ওর স্বামী ওকে আর শাস্তি দেবে না কোনো কিছু নিয়ে, মায়া এমনিই বেঁচে যাবে। এই অস্থির পরিস্থিতিতে মায়া শুধু হৃদের হাত থেকে নিজেকে বাঁচানোর কথায় ঘুরল, অথচ মায়াকে জীবিত অবস্থায় পেয়ে যে কারো আটকে থাকা শ্বাসটাও চলছে ক্রমত, সেটা বুঝলো না সে। মায়া এবার নিজেও চুপ করে গেল হৃদের ভয়ে। সময় নিয়ে হৃদ সুস্থির হতে হতে নিজের হাতের বন্ধন শক্ত করলো মায়ের শরীরের উপর। আমাকে মানুষ মনে হয় না তোর? হৃদের হাত মায়ের শরীরে শক্ত হয়ে আসতেই মায়া বয়ে অস্থির গলায় আওড়ালো, মনে হয় মনে হয়, আমাকে মাফ করে দিন, আমি আর জীবনেও কিছু করব না আপনার কথার বাইরে, প্লিজ মাফ করে দিন, প্লিজ প্লিজ। মায়ার মাফ চাওয়ার মধ্যে হৃদ ঠাস করে মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। ঘুরে হাঁটতে হাঁটতে মায়াকে কুলে তুলে নিল মুহূর্তে। আতঙ্কিত মায়া হৃদের গলা জড়িয়ে ধরতে গিয়ে ধরতে পারলো না। দুহাতে তীব্র শরীর চুলকাতে চুলকাতে হৃদের দিকে বয়ার্ত মুখে তাকিয়ে বলল, আমাকে কিন্তু ফেলবেন না কেমন, আমার শরীর এমনি অনেক ব্যথা। চোয়াল শক্ত করে হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে চলল। মায়ের সাথে শব্দ পর্যন্ত ব্যয় করলো না, আর না মায়াকে কুল ছাড়া করলো। অপরাধী মায়া মুখ চুপ থাকলেও শরীরের ভঙ্গিতে ছিল ভিন্ন। বারবার গলা, কাঁধে, পিঠে, পেটের পায়ে চুলকাচ্ছিল। হৃদের কুলে বসে মায়াকে খুঁজে পাওয়ার বিষয়টা মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়লো সবার মাঝে। মায়ের খোঁজাখুঁজি বন্ধ হলো। মিনিট 5 পাঁচেকের মতো সময় ব্যয় হলো তাঁবুতে ফিরতে। যেহেতু পূর্ব থেকেই ডাক্তারের ব্যবস্থা ছিল, সেজন্য মায়াকে নিয়ে তেমন সমস্যা হলো না হৃদের। রাউন্ড রাউন্ড পাকা ঘুরে তাঁবুর বাইরে হেলিকপ্টারে নামতেই হৃদ মায়াকে কুলে নিয়ে নামলো সেখান থেকে। নিহাল খান সেখানে দাঁড়িয়েছিল। হৃদের কুলে কোনো মেয়েকে দেখে তিনি বুঝলো এটিই হয়তো হৃদের হারিয়ে যাওয়া বউ হবে। তিনি এর আগেও একবার মায়াকে দেখেছিল নিজের বাড়িতে আরিফের সঙ্গে, কিন্তু তখন এত গুরুত্ব দিয়ে দেখেনি, সেজন্য মেয়েটির ফেস ওনার মনে ছিল না। নিহাল খান এগিয়ে এসে হৃদকে ডাকলো। হৃদ তাঁবুর দিকে এগিয়ে যেতে যেতে বলল, নট নাও বাবা। মায়া হৃদের কুলে গা চুলকাতে চুলকাতে হৃদের বাবার দিকে তাকালো সে। হৃদের বাবাকে চিনতে মায়ের একটু দেরি হয়নি, কিন্তু ওনাকে এই পাহাড়ি এলাকায় দেখে মায়া অবাকই হলো। উনি কেন এখানে এসেছেন, কিসের জন্য? মায়ের খোঁজে বড়জোর মায়ের স্বামী আসতে পারে, কিন্তু শ্বশুর মশাই কেন আসবে? মায়ের ভাবনা চিন্তার মাঝে হৃদ ডাক্তারের ক্যাম্পে এগোলো। দুজন ডাক্তার এগিয়ে আসতে হৃদ তাদের উদ্দেশ্যে শক্ত গলায় বলল, আপনারা বাইরে অপেক্ষা করুন, প্রয়োজনে ডাকবো আমি।
একজন ডাক্তার আপত্তি জানাতে চাইলো। মায়াকে শরীর চুলকাতে দেখে হৃদকে বলতে চাইলো, ওনার বডি ক্লিন ওয়াশ করতে হবে মিস্টার খান। বিষাক্ত কোনো ভাইরাস শরীরে। ডাক্তারের কথা শেষ করার আগেই রিজ মেজাজ হারিয়ে দাঁত পিষে বলল, জ্ঞান দিতে বলছি, অন্য কাউকে জয়েন করান যান, এটা আপনার পেশেন্ট নয়। ডাক্তার চুপ করে যেতেই হৃদ মায়াকে নিয়ে তাঁবুতে ঢুকলো। অনেককে ছুঁড়ে ফেলার মতো মায়াকে ফেললো কুল থেকে। তাঁবুর ভেতরে ডাক্তারি জিনিসপত্র রাখার টেবিলটি ধরে নিজেকে পড়া থেকে বাঁচালো মায়া। একই ভঙ্গিতে গা চুলকাতে চুলকাতে হৃদের দিকে বয়ার্ত মুখে তাকাতে দেখলো। ঠিক তাঁবুর ভেতরে বড় বড় পানির কন্টেনার খুলে তাতে অ্যান্টিসেপ্টিক ডালছে একের পর এক। মায়া তাঁবুর এক কোনায় দাঁড়িয়ে বয়ার্ত মুখে হৃদের কর্মকাণ্ড দেখতে লাগলো। হৃদের তেজি কর্মকাণ্ড বলছে সে কতটা রাগ কন্ট্রোল করতে যাচ্ছে চোয়াল শক্ত করে। মিনিট দুয়েক সময় ব্যয় করে হৃদ সবগুলো পানির কন্টেনার উঠিয়ে চোখের পলকে ডাললো মায়ের মাথায়। ডেটলের পানি মায়ের কাটা ছেঁড়া শরীর বেয়ে পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠলো মায়ার গা। শরীর তীব্র জ্বালাপোড়া আর মরিচের মতন দহন অনুভব করতেই মায়ের গলা কাটা মুরগির ন্যায় ছটফটিয়ে চিৎকার করে উঠলো লাফাতে লাফাতে। পাষাণ্ড হৃদ খান একের পর এক পানির কন্টেনার ঢেলে শেষ করতে লাগলো মায়ের উপর। লাফালাফিতে মায়া সরে যেতে চাইলে হৃদ শক্ত হাতে মায়াকে চেপে ততই পানি দিতে লাগলো মায়ের উপর। এতে করে হৃদ নিজেও ভিজে গেল মায়ের সাথে। ব্যথায় আর্তনাতে মায়া ছটফটিয়ে চিৎকার করে হৃদকে থামাতে চেয়ে বলল, প্লিজ আর না আমার শরীর ভীষণ জ্বলছে, কি যেন আরো বেশি বেশি কামড়াচ্ছে শরীরে। বলেই মায়ের কাঁধে পিঠে বেশি বেশি করে হাত চালাতে লাগলো অস্থির ভঙ্গিতে। হৃদ চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে মায়ের মাথায় শেষ পানিটুকু ঢেলে হাতের কন্টেনারটি দূরে উল্টে ফেলে তৎক্ষণাৎ মায়াকে চেপে ধরল টেবিলের সঙ্গে। মায়ের টেবিলের উপর ঝুঁকে পড়তেই হৃদ পিছন থেকে মায়ের জামার চের কাঁধ থেকে টেনে মুহূর্তের মাঝে কোমরে নামিয়ে নিল। হৃদের হঠাৎ কাণ্ডে মায়া প্রস্তুত ছিল না। লজ্জায় আতঙ্কে মায়ের নিজের জামা আঁকড়ে ধরে ঘুরে যেতে চেয়ে আটকে উঠে বলল, এই কি করছেন আপনি, প্লিজ ছাড়ুন আমাকে। হৃদ মায়ের কাঁধের জামাটা টেনে ওর বাহু ছাড়িয়ে কোনোই অবধি নামাতে নামাতে তাকে দাঁতে দাঁত পিষে দমক করলো। চুপ। মায়া চুপ করতে পারলো না। লজ্জা শরমে সিটিয়ে নিজের বাহুর নিচে পড়ে থাকা জামাটা টেনে উঠাতে চাইলে হৃদ একইভাবে মায়ের সামনে থেকে টেবিলের উপর থাকা ডাক্তারি সিজার্স উঠালো হাতে। দক্ষ হাতে মায়ের কাঁধে কি করতে লাগলো মায়া জানে না, কিন্তু হৃদ মায়ের কাঁধে হাত দেওয়ায় কয়েক সেকেন্ড পরই মায়ের কাঁধে সে জায়গায় হালকা অনুভব করলো, কিন্তু কি যেন একটা সরিয়ে দিল হৃদ সেখান থেকে। মায়া বুঝতে পারলো হৃদ হয়তো মায়ের শরীর থেকে কিছু ফেলছে, সাহায্য করছে মায়াকে। হৃদ মায়ের কাঁধ থেকে পিঠে নেমে গেল। খোলা পিঠে সেজার্সের সাহায্যে হৃদ কি ফেলছিল মায়ের শরীর থেকে মায়া সেটা বুঝলো না। তবে মায়া কেমন একটা অনুভব করছিল পিঠে। মায়া নিজের ছটফট আর চিৎকার থেমে গেল হৃদকে ডাক্তারি করতে দেখে। লোকটা কি ডাক্তারি জানে নাকি? এত দক্ষ হাত কিভাবে চালাচ্ছে মায়ের পিঠে? তখন ডাক্তারগুলোকেও অ্যালাউ করলো না মায়াকে দেখতে, নিজে নিজেই ডাক্তারি করছে। মায়া কৌতূহল জাগলো হৃদ মায়ের পিঠে কি এমন করছে সেটা জানতে। অধৈর্য মায়া কান্না থামাতে চেয়ে নাক টেনে কৌতূহল হয়ে বলল, কি আছে আমার পিঠে, কি করছেন আপনি? মায়া পিঠে পাহাড়ি চোখের বাসা বেঁধেছে রক্তের আবাস পেয়ে, সেজন্য এতক্ষণ যাবৎ শরীর চুলকাচ্ছিল মায়ার। শরীরে জ্বালা পোড়া অনুভব সেখান থেকেই হচ্ছিল। রক্তচোষা চোখ বেশ বড়সড় হতে পারেনি, এর মানে বেশি সময় হয়নি, যুগের পাল্লায় পড়েছে মায়া। মায়ের শরীরে আরো জায়গায় জায়গায় এসব রক্তচোষা যুগ থাকতে পারে, সেটা হৃদের ধারণা। সে জায়গা থেকে মায়াকে উদ্ধার করা হয়েছিল, সেখানে এসব পাহাড়ি যুগের বসবাস হবে, এটাই স্বাভাবিক। হৃদ মায়াকে একইভাবে দমক দিয়ে চুপ করাতে চেয়ে বলল, চুপ থাকতে বলছি না। হৃদের দমকে মায়া গাল ফুলিয়ে বলল, আপনি সব সময় আমাকে ধমকে রাখেন। মায়ার কথায় হৃদ একইভাবে দাঁত পিষে বলল, শাসনে থাকিস তারপরও পোষ মানিস না, ছেড়ে দিলে কি করবি, উড়ে যাবি? হৃদের তেরা কথায় মায়া দুঃখ প্রকাশ করে বলল, আপনি আমাকে ভালোবাসেন না, একটু পছন্দ করেন না। মানুষের বউ হারালে কত কিছু করে, কষ্ট পায়, কান্নাকাটি করে, আর আপনি আমার জন্য কষ্টও পাননি, কান্নাকাটিও করেননি। উল্টো আমি সুস্থ ফিরে আসাতে মেজাজ দেখাচ্ছেন। তুই আমার জনম জনমের শত্রু হোস, সেজন্য তোকে মেজাজ দেখাই। হয়েছে শান্তি? হৃদের দাঁড়িয়ে থাকা থেকে পাশের চেয়ারটা টেনে বসলো মায়ের কোমরে হাত রেখে। গায়ের জামাটা উপরে উঠাতে চাইলে মায়ের লজ্জায় বাধা দিতে চাইলো হৃদকে। হৃদ মায়ের হাতটা একটা ঝাড়া দিয়ে ফেলতেই মায়ের লজ্জায় সিটিয়ে গেল। হৃদ মায়ের কোমরের বাপাশ থেকে চোখের কামড় ছাড়াতের মধ্যে মায়া মিনমিন গলায় হৃদকে বলল, আমাকে আপনি শত্রু ভাবেন, আর আমি আপনাকে কত আপন ভাবি। আর যদি আমি বেঁচে না ফিরতাম তখন কি করতেন আপনি? হৃদের কাট কাট উত্তর আসলো তক্ষুনি, আরেকটা বিয়ে করতাম আর কি। হৃদের কথায় মায়ার রাগে নাকের পাটা ফুলে গেল মুহূর্তে। মায়া না থাকলে হৃদ আবার বিয়ে করবে নেবে, বিষয়টা বেশ অপমানজনক মনে হলো মায়ার। মায়া হৃদের হাতটা নিজের কোমর থেকে ঝাড়া মেরে ফেলে দিতে দিতে অভিমান গলায় বলল,
সেজন্য আমি মরিনি, আর মরবও না। শিট, আমার বিশাল লস হয়ে গেল। এদের হেয়ালি কথায় মায়া অভিমান পাল্লা ভারী হলো। আপনি বিয়ে করলে আমিও একটা বিয়ে এই চুপ। মায়া নিজের কথাটা শেষ করতে পারলো না আর। তার আগে হৃদের হিংস্র দমকে থমকে ওঠার মতো ঘুরে তাকালো আগেই। হৃদ শক্ত হাতে থাবায় পড়ে মায়া দুগালে। শান্ত থাকা হৃদের মেজাজ মুহূর্তে চটে গেল মায়ের মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনে। হৃদ মজা করেও মায়ের মুখে অন্য কারো নাম সহ্য করতে পারে না। বিশেষ করে কাল রাতের পর হৃদের মনে হয় জীবনে কোনো কিছুর বিনিময়ে হলেও বউকে হারাতে রাজি নয় সে। তার বউকে চায় মানে চাই। সেখানে মায়ের দ্বিতীয় বিয়ের বিষয়টা হৃদের মেজাজ বিগড়ানোর কারণ হলো। সে একই মায়ের উপর চটে গেল। দাঁতের দাঁত কামড়ে এতক্ষণ চুপ ছিল বউয়ের আঘাতের শরীর দেখে। তার মানে এই না বউ যা খুশি তাই বলবে আর হৃদ চুপ থাকবে। মায়ের কথা শেষ হওয়ার আগেই হৃদ হিংস্রত্বে গর্জে উঠল তৎক্ষণাৎ। থাবা বসালো মায়ের গলা চেপে। হৃদের উঠে দাঁড়ানোর তেজ দেখে চোখের পলকে চেয়ার উল্টে পড়ল মাটিতে। মায়ের গালে দুমারি হৃদের হাতে পিষ্ট হতেই মায়ের ছটফটিয়ে উঠে নিজের গাল হৃদের হাত থেকে ছাড়াতে ছাড়াতে কোনো রকমে আওড়ালো। উফ, ছাড়ুন আমাকে পাশার লোক, ব্যথা লাগছে আমার। লাগুক, জানের ভয় হয় না, কলিজা নড়ে না? আমার সামনে দাঁড়িয়ে দ্বিতীয় পুরুষের নাম নিতে বুক কাঁপলো না? জবান কেটে হাতে ধরিয়ে দেব হৃদ। যে জবানে আমি ছাড়া অন্য কোনো নাম আসবে সে জবানের দরকার নেই আমার। বুবা বউ চলবে আমার, কিন্তু বেইমানি নট অ্যালাউ।